এই তুই মিথ্যে কথা কেন বলেছিস আমাকে? কেন মিথ্যে কথা বলেছিস আমাকে বল? ডক্টর মজুমদারের কাছে তুই গেছিলিস? না, যাওয়া হয়নি। বলেছি তো তোকে, আমার গাফিলতির জন্যই যাওয়া হয়নি। যাব আমি আজকালের মধ্যে, কালই চলে যাব। এত বড় একটা ঘটনা ঘটেছে, আমি একটু আপসেট হয়ে পড়েছিলাম। আপসেট আছিস? শবনমের জন্য তুই আপসেট আছিস? মিথ্যে কথা, মিথ্যে কথা বলছিস তুই। তুই আপসেট হয়ে গেছিস। শবনম বেঁচে গেল বলে তুই আপসেট হয়ে গেছিস। শবনম মারা যায়নি বলে তুই আপসেট হয়ে গেছিস। শবনম যে বেঁচে যাবে এটা তোরা এক্সপেক্ট করিসনি, তাই না? এই শোন, তোর যদি এটা নিয়ে কিছু বলার হয় না, তুই প্লিজ আন্টির সাথে কথা বলবি। শবনমকে পায়েসটা কিন্তু আমি খাওয়াইনি, ঠিক আছে? আন্টি খাইয়েছিলেন। বাহ 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 বাহ, দারুণ দারুণ দারুণ। এক মুহূর্তের মধ্যে সমস্ত দায় নিজের ঘাট থেকে ছেড়ে ফেললি তুই। সমস্ত দায়, ঠিক আছে, আমি মানছি। আমি মানছি আমার মা করেছে কাজটা, আমার মা করেছে এই কাজটা। কিন্তু আমার মায়ের যদি 50% দোষ থাকে না, 50% দোষ তোরও আছে এর মধ্যে। তুই মোটিভেট করেছিলি, তুই মোটিভেট করেছিলি আমার মাকে এই কাজটা করার জন্যে। তুই কি ভেবেছিস? কি ভেবেছিস যে আজকের দিনটাই সব? আজকের দিনটাই সব? তোর কোনোদিনও কোনো বিচার হবে না, হবে না কোনোদিনও কোনো বিচার। তোর লজ্জা হওয়া উচিত। তুই একটা সন্তানের মা হতে যাচ্ছিস, একটা বাচ্চার মা হতে যাচ্ছিস, তারপরে এই কাজটা কি করে করলি রে তুই? লজ্জা করে না তোর? কি করে তাকাবি? এই তুই নিজের বাচ্চার দিকে চোখ তুলে কি করে তাকাবি বল? কি করে তাকাবি তুই? ছি 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 ছি। আরে একটা কথা তুই ভুলে যাচ্ছিস, একটা কথা তুই বুঝতেই পারিস না রোহিণী। ভালোবাসা জোর করে পাওয়া যায় না, পাওয়া যায় না। তুই কোনোদিনও আমার কাছ থেকে ভালোবাসা পাবি না, কোনোদিনও আমার কাছ থেকে ভালোবাসা পাবি না রোহিণী। আমি তোকে ভালোবাসতে পারবো না, কোনোদিনও ভালোবাসতে পারবো না। আজকে আমি তোকে একটা সত্যি কথা বলে দিচ্ছি। আমি তোকে কোনোদিনও ভালোবাসিনি, আমি কোনোদিনও তোকে ভালোবাসিনি। হ্যাঁ, আমি এতদিন মনে করতাম যে আমি তোকে ভালোবেসেছিলাম, ভালোবাসতাম, কিন্তু সেটা ভালোবাসা ছিল না। সেটা ছিল শুধুই মাত্র ইনফ্যাচুয়েশন, তার বেশি আর কিচ্ছু ছিল না। আর শবনম আসার পর তো সেটুকুও নেই। শবনম আমার জীবনের সব, সব আমার জীবনেরও। এ জীবনে আমি শবনমকে পাই বা না পাই, ও চিরকাল আমার মনের ভেতরে থাকবে, চিরকাল আমার অন্তরে থাকবে। আমি ওকে কোনোদিনও ভুলতে পারবো না। কিন্তু তুই কোনোদিন আমার অন্তরটা জয় করতে পারিসনি, কোনোদিন আমার মন জয় করতে পারিসনি তুই রোহিণী। এরপরও যদি আমাকে তোর সঙ্গে থাকতে হয়, আমার বাকি জীবন যদি আমার তোর সঙ্গে থাকতে হয়, তাহলে তুই জেনে রাখবি যে আমি তোর সঙ্গে থাকছি শুধুমাত্র কর্তব্যের জন্য। তোর প্রতি আমার কোনো ভালোবাসা নেই, তোর প্রতি আমার কোনো অ্যাটাচমেন্ট নেই। শুধু কর্তব্যের জন্য তোর সাথে থাকছি, জাস্ট ফর কর্তব্য, জাস্ট ফর দ্য সেক অফ মাই চাইল্ড। আমি জানি, আমি জানি ঈশ্বর আছেন, ঈশ্বর আছেন, আর ঈশ্বর ঠিক এক না একদিন তোর হাত থেকে আমাকে রেহাই দেবে, আমাকে বাঁচাবেন উনি তোর হাত থেকে। আরে আমি তো এমন কোনো পাপ করিনি, আমি এমন কোনো পাপ করিনি যার জন্য আমি যে মানুষটাকে ভালোবাসি তাকে কোনোদিনও কাছে পেতে পারবো না। আমি এমন কোনো অন্যায় করিনি, কোনো অন্যায় করিনি যার জন্য শবনম চিরকাল আমার কাছ থেকে দূরে থাকবে। আজকে আমি তোকে একটা কথা পরিষ্কার বলে দিচ্ছি রোহিণী, আজ নয় কাল তোকে আমার জীবন থেকে সরে যেতেই হবে। তুই চলে যাবি আমার জীবন থেকে, আর তুই নিজের নিয়মে চলে যাবি, আমি জোর করবো না। তুই আমার বাচ্চার মা হতে চলেছিস, আমার বাচ্চার মা হবি দেখে তো আমি তোকে দূর দূর করে তাড়িয়ে দিতে পারবো না। কিন্তু তুই নিজেই চলে যাবি একদিন, মিলিয়ে নিস আমার কথাটা। আমার জীবনেও একদিন সুখ আসবে, আমিও একদিন শবনমকে নিয়ে সুখে জীবন কাটাবো। এই কথাটা আমি তোকে পরিষ্কার বলে দিলাম। আজকে কোনো দ্বন্দ্ব নেই, কোনো দ্বিধা নেই আমার। তুই আমার এত বড় একটা সর্বনাশ করতে পেরেছিস তো, তার জন্য তোকে আমার আজকে কোনো কথা বলতেই আটকাচ্ছে না। একটা কথা শোন রোহিণী, আজকে যদি শবনমের কিছু হয়ে যেত না, আজকে যদি শবনমের কিছু হয়ে যেত, আমিও এই পৃথিবী ছেড়ে চলে যেতে পারতাম, আমিও এই পৃথিবী ছেড়ে চলে যেতে পারতাম। তুই আমাকে পেতিস না, তুই কোনোভাবেই আমাকে পেতিস না, কোনোদিনও পাবি না তুই আমাকে। তোর জন্য, শুধুমাত্র তোর জন্য আমি আর শবনম এক হতে পারিনি।
তোর জন্য আমাদের ভালোবাসাটা সাকসেসফুল হয়নি, তোর জন্য আমরা আমাদের ভালোবাসা, আমাদের লাইফটা স্যাক্রিফাইস করেছি, আমাদের রিলেশনশিপটা স্যাক্রিফাইস করেছি। তারপর আমি তোর সাথে থাকতে বাধ্য নই। আমি ডিসাইড করেছি, আমি ঠিক করেছি যে আমি এই পৃথিবীর যে কোনো দেশে গিয়ে থাকতে পারি আমি। তার জন্য তোর জেল হাজত কোর্ট যা করার তুই করিস, দেখি তুই আমাকে কি করে আটকাতে পারিস। তুই কেন এভাবে কথা বলছিস আমার সাথে? কেন এই মিসবিহেভটা করছিস আমার সাথে? আমি কিন্তু এমন কিছু করিনি যার জন্য তুই এতটা খারাপ ব্যবহার করছিস আমার সাথে। তুই খুব ভালো করে জানিস যে আমি তোর সন্তান ক্যারি করছি, খুব ভালো করে জানিস। এই অবস্থায় আমার কতটা শান্তিপূর্ণভাবে, কতটা মেন্টালি পিসফুলি থাকা উচিত সেটা তুই খুব ভালো করে জানিস। আমি তোর এই আঘাতগুলো আর সহ্য করতে পারছি না যশ। তোর প্রত্যেকটা কথা আমাকে বিঁধছে, আমার ভিতরটা পুরো খাঁ করছে, আমার গোটা শরীর জ্বলে যাচ্ছে। আমি আর সহ্য করতে পারছি না তোর এই কথাগুলো। আমি আর যাই করি যশ, আমি কোনোদিন এটা চাইনি যে শাবনাম মরে যাক। শাবনামকে মেরে ফেলতে আমি চাইনি যশ। No. May I come in, sir? Yes, come in. How are you? ভালো আছি স্যার। বসো বসো। থ্যাংক ইউ স্যার। শবনম, তোমার মতো মেয়ে যে এরকম একটা কাজ করতে পারে এটা আমি ভাবতেও পারি না। শুধু কিছু কিছু মানুষ পৃথিবীতে জন্মায় নিজেদের জন্য নয়, অন্যকে সার্ভ করার জন্য। আর তুমি সেই রকমই একটি মেয়ে। তুমি যে এত বড় ভুল কি করে করলে এটা কিছুতেই আমি ভাবতে পারছি না। আমি জানি এই কথাগুলো তোমাকে খুব এম্বারাসড করবে, কিন্তু একজন ডক্টর হিসেবে এক্সপেক্ট করব তুমি ভবিষ্যতে আর কখনো এরকম স্টেপ নেবে না। না স্যার, আর কখনো এরকম ভুল হবে না। তুমি বলছো ভুল হবে না, কিন্তু এরকম একটা ভুল হলোই বা কেন? তোমার মতো একজন মেয়ের কাছ থেকে এটা আশা করা যায় না যে তুমি এরকম একটা ভুল করতে পারো। আমি তো এটাই বুঝতে পারছি না যে এই ভুলটা তোমার হলো কি করে। স্যার, তখনকার মানসিক অবস্থায় আমি এরকম একটা ভুল কাজ করে ফেলেছি। ফের যে আবার এরকম মানসিক অবস্থা তোমার হবে না, তার কি গ্যারান্টি? আর হবে না স্যার, কথা দিচ্ছি। আমি একটু তোমার সাহায্য চাই। স্যার, এভাবে বলবেন না স্যার। আমি সত্যি আপনার কাছে কৃতজ্ঞ, আপনি যে আমাকে এই সুযোগটা দিচ্ছেন। দেখুন, একজন ভালো ডাক্তার হতে গেলে তো হাতে কলমে কাজটা করা দরকার। থ্যাংক ইউ স্যার। আপনি যে আমাকে এই প্রস্তাবটা দিয়েছেন, আমি যে আপনার কাছে কতটা কৃতজ্ঞ আমি বলে বোঝাতে পারবো না। শোনো, আমি অতটা স্বার্থহীন মানুষ নই। আমি অনেকের মধ্যে থেকে তোমাকে আমাকে অ্যাসিস্ট করার জন্য বলেছি, কাজ শিখতে বলেছি। আমার একটা স্বার্থ আছে, আর স্বার্থটা হলো এই যে আমি একজন ভালো ছাত্রীর কাছ থেকে, একজন অ্যাটেন্টিভ ছাত্রীর কাছ থেকে সার্ভিসটা পেতে চাই। আর তুমি যদি এই কাজটা করো তাহলে তুমিও তাড়াতাড়ি শিখবে, আর আমারও খুব কাজ হবে। প্রাথমিকভাবে পেশেন্টের কেস হিস্ট্রিগুলো তুমি নেবে, আর যখনই কোনো ক্রিটিক্যাল কেস আসবে তখনই আমি তোমাকে ডেকে নেব সেটা নিয়ে আলোচনা করার জন্য। একটা ক্রিটিক্যাল কেস কিভাবে হ্যান্ডেল করতে হয়, একটা ক্রিটিক্যাল কেস কিভাবে ধাপে ধাপে সাকসেসফুল করে তুলতে হয়, এই প্রসেসটার মধ্যে দিয়ে গেলে তোমার অনেক বেনিফিট হবে। আই নো স্যার, আই এম অনার্ড স্যার, আই এম ব্লেসড যে আপনি আমাকে এরকম একটা সুযোগ দিচ্ছেন। স্যার, আপনি চাইলে আমি আজ থেকেও জয়েন করতে পারি। না, আজ থেকে নয়, তুমি কাল থেকে এসো। ওকে স্যার, আমি তাহলে কাল কলেজের পরে এখানে চলে আসব। শবনম, তোমার প্রিপারেশন কেমন হয়েছে? স্যার, প্রত্যেকবারই মনে হয় আমার কোনো প্রিপারেশন হয়নি। এইবারও তাই মনে হচ্ছে যে এখনো অনেক কিছু বাকি আছে।
যে কোনো ভালো ছাত্রছাত্রীর এটা মনে হয়, আর তোমারও তাই মনে হচ্ছে। শোনো, যারা বেশি পড়াশুনো করে তাদের শত পড়াশুনোতেও কিছু হয় না, কারণ তারা বোঝে যে পড়াশোনাটা কতটা গভীর। আর যারা পড়াশুনো করে না তারা অল্প পড়াতেই স্যাটিসফাইড হয়। তা না স্যার, আসলে ধারাবাহিকভাবে তুমি আমাদের কলেজে ভালো রেজাল্ট করেছো, আর এবারেও যেটা ব্যতিক্রম হবে না সেটাও আমি জানি, কিন্তু এই পরীক্ষার সময় তো তুমি আসতে পারবে না। কেন পারবো না স্যার? পারবো আমি আসতে। স্যার আমার তো আর রোজ এক্সাম থাকবে না, মাঝে গ্যাপ থাকবে। তো আমি নয় 2-3 ঘন্টার জন্য এখানে আসবো, তারপর বাড়ি গিয়ে পড়াশোনা করবো, এনার্জিটাও পাবো পড়ার। বলছো? হ্যাঁ স্যার। শবনম, মাঝখানে কি শুনছিলাম তুমি নাকি বাইরে কোথাও চলে যেতে, চাকরি টাকরি নিয়ে রেসে পরীক্ষা দিয়ে যেতে, এরকমই একটা কথা শুনছিলাম। ওই চাকরিটা আমার হয়নি। চাকরিটা হয়নি? তোমাকে রিফিউজ করলো? আমার তো মনে হয় একজন স্টুডেন্টকে তার সম্পূর্ণ লেখাপড়া কমপ্লিট না করে তাকে চাকরিতে জোর করে ঢুকিয়ে দিলে টাকার লোভে সে চাকরিতেই বেশি মন দেবে, পড়াশোনাতে তার মনই বসবে না। স্যার আসলে আমার তো মেডিকেল ডিগ্রিটা নেই। ওরা প্রথমে ভেবেছিল, তারপর আই সি, এটা একদিক দিয়ে তোমার পক্ষে ব্লেসিং হয়েছে। চাকরিতে ঢুকে গেলে তুমি পড়াশোনা থেকে আউট অফ টাচ হয়ে যেতে, তার থেকে এই ভালো হয়েছে দাঁতে দাঁত চেপে কয়েকটা দিন চালিয়ে নাও। হ্যাঁ, আমরা তো সবাই আছি নাকি? তোমাকে এখানকার স্যাররা খুব ভালোবাসেন, আর ইনিশিয়ালি তুমি এটা করো, তারপরে আমাদের এখানে অনেকেরই নার্সিং হোম আছে, সেখানেও তুমি থাকতে পারবে। শুধু শুধু কলকাতার বাইরে গিয়ে তোমায় কাজ করতে হবে কেন? স্যার আসলে আমি কলকাতার বাইরেই যেতে চেয়েছিলাম। কেন বলো তো? আচ্ছা, যদি তোমার পার্সোনাল কোনো বিষয় হয়ে থাকে তাহলে আমি তোমায় কোনো প্রশ্ন করব না, কিন্তু ডাক্তার হিসেবে রাইজ করতে গেলে তোমায় কলকাতায় ভালো ভালো কিছু ডাক্তারের সঙ্গে কাজ করতে হবে, তোমায় এক্সপিরিয়েন্স করতে হবে। তারপর তুমি গ্রামে গিয়ে কাজ করো কিংবা গ্রামের মানুষদের কাজে লাগো, সেটা তোমার ব্যাপার। ঠিক কথা স্যার। ঠিক কথাই যদি, তাহলে এই ভুলটা তুমি কিন্তু আর কখনো করবে না। অন্য কোনো কিছুর স্বার্থে তুমি তোমার প্রফেশনটাকে ডিস্টার্ব করতে পারো না, অন্য কোনো কিছুর জন্যই তুমি তোমার প্রফেশনটাকে সেকেন্ডারি করে দিতে পারো না। প্রফেশনটা তোমার আগে। সবসময় মনে রাখবে তুমি একজন ডাক্তার। জীবনে তোমরা একটা ওথ নিয়েছিলে, মানব সেবার কাজে কখনো কোনো কম্প্রোমাইজ করবে না, সেটা মনে রাখবে। স্যার আমি নিজেও সেটা করতে চাই না। জানি, ঝোঁকের বসে চলে তো যাচ্ছিলে, ভাগ্যের চাকরিটা হয়নি। শোনো, তোমার যদি আমার বিষয়ে পরীক্ষার ব্যাপারে কিছু জানার থাকে তাহলে আমাকে জিজ্ঞেস করতে পারো, আর কোথাও যদি তোমার বুঝতে কোনো কিছু অসুবিধে হয় তাহলে তুমি অনায়াসে আমায় জিজ্ঞেস করতে পারো, ফ্রিলি। ঠিক আছে? থ্যাংক ইউ স্যার। আমি জানি স্যার, আমি সত্যি খুব ব্লেসড যে আপনারা, আমার স্যাররা সবসময় আমার সাথে সহযোগিতা করেছেন। হ্যাঁ, আমি চিরকাল এটা চেয়ে এসেছি যে শবনম দূরে থাক। শবনম ওর নিজের জীবনে নিজের মতো করে ভালো থাক, সুখে থাক, কিন্তু দূরে থাক। ও আমার জীবন থেকে, তোর জীবন থেকে, আমাদের জীবন থেকে দূরে থাক। ও যেন তোর আর আমার ধার পাশে না আসে, আমাদের সংসারের ধার পাশে না আসে। আমি এটা চেয়েছিলাম। কোন মেয়ে পারে যশ, কোন মেয়ে পারে তার হাজবেন্ডকে শেয়ার করে নিতে? বল, কে পারবে যশ? কোন মেয়ে পারবে তুই বল? আমিও পারিনি। তুই যদি বলিস আমার দোষ কোথায়, হ্যাঁ এটা আমার দোষ। আমি তোকে শেয়ার করতে পারিনি যশ, আমি তোকে ভালোবাসি তো, আমি না তোকে শেয়ার করতে পারিনি, এটা আমার খুব বড় দোষ, আমার পসেসিভনেস। এর বাইরে কিন্তু আমি কিছু করিনি। আমি সত্যিই জানতাম না, আমার নলেজে ছিল না। আমি বিন্দু বিসর্গ জানতাম না যে আন্টি এরকম একটা কাজ করতে পারে, আমার কোনো আইডিয়াই ছিল না। বা দেখ, শবনম বাড়ি থেকেও কিছু খেতে পারে,
বা কি হয়েছে এক্স্যাক্টলি সেটা তো আমরা কেউ জানি। পায়েসটা কে বানিয়েছিল? পায়েসটা কাকিমণি বানিয়েছিল। কাকিমণি তো শবনমকে ভালোবাসে, কাকিমণি তো আর জেনে শুনে শবনমের কোনো ক্ষতি করবে না। পায়েসটা বানিয়েছিল একজন আর তার মধ্যে পয়জন মিশিয়েছে আরেকজন, সেটা তো হতেই পারে। আর পায়েসটা যে শবনমকে মা খাইয়েছে এটা আমি দেখেছি। বেশ, তুই যখন নিজের মুখে নিজের দোষটা স্বীকার করলি না, তখন শবনমের খুনের অভিযোগে মায়ের বিরুদ্ধে আমাকেই রুখে দাঁড়াতে হবে। কিন্তু তুই নিজের মুখে যখন দোষটা স্বীকার করলি না, তার মানে কিন্তু এই নয় যে তুই এই কাজের সঙ্গে জড়িত ছিলিস না। তুই এই কাজের সাথে জড়িত ছিলিস, তুই সব জানতিস। মায়ের এই প্ল্যানিং এর ব্যাপারে তুই জানতিস, হয়তো মাকেই তুই সব বলেছিস। তুই বুদ্ধি দিয়েছিলি মাকে, তোর পক্ষে সব সম্ভব। সেটা যদি নাও বলে থাকিস, তাও তো এমন নয় যে আমি তোকে ভালোবাসি। আমি তোকে ভালোবাসি না, আমি তোকে ভালোবাসতে পারবো না, পারবো না আমি তোকে ভালোবাসতে। তুই তুই ক্ষমা কর আমাকে, প্লিজ ক্ষমা করে দে আমাকে, আমাকে মাফ কর রোহিণী। সবকিছু জোর করে আদায় করা যায় এই পৃথিবীতে, সবকিছু জোর করে আদায় করা যায়, ভালোবাসা যায় না। ভালোবাসা জোর করে আদায় করা যায় না রোহিণী। আর দুদিন পর তো সন্তান আসবে এই পৃথিবীতে। আমি সেই সন্তান গর্ভে ধারণ করে আছি, আর এই অবস্থায় এরম ভাবে আমাকে আঘাত দিতে তোর খারাপ লাগছে না তো? আমি চাই তুই জান, আমি চাই তুই শোন, সত্যিটা শোন, সত্যিটা জান। আমি চাই শুধুমাত্র আমাদের বাচ্চার স্বার্থে, শুধুমাত্র আমাদের বাচ্চার স্বার্থে আমি আমি তোকে দূর করে দিতে পারছি না, তোকে তাড়িয়ে দিতে পারছি না, তোকে ডিভোর্স দিতে পারছি না। আমি শুধুমাত্র আমাদের বাচ্চার স্বার্থে, শুধুমাত্র আমাদের বাচ্চার জন্য, আমার বাচ্চার জন্য। আজকে যদি আমাদের বাচ্চাটা না আসতো, আজকে যদি আমাদের বাচ্চাটা না আসতো, আজকে যদি তুই যদি সেদিন আমার অবচেতনার সুযোগটা না নিতিস, তাহলে আমাদের ডিভোর্স হতো, আমি ডিভোর্স দিতাম তোকে। আর আমাদের ডিভোর্স তো হয়ে গেছে, আমাদের ডিভোর্স অনেক দিন আগে হয়ে গেছে। মনে মনে আমাদের ডিভোর্স হয়ে গেছে, তুই মান বা না মান, আমাদের ডিভোর্স মনে মনে হয়ে গেছে অনেক দিন আগে। শুধু সই করাটা বাকি। আমি একটা কথা জানি, আমি একটা কথা এক্সপেক্ট করি যে একদিন না একদিন এমন আসবে যেদিন তুই নিজে থেকে আমাকে ডিভোর্স দিয়ে দিবি। আমাদের ডিভোর্স এমনিই হয়ে যাবে। আমি তাহলে আসি স্যার। এসো, যে কথাগুলো বললাম সেগুলো কিন্তু মনে রাখবে। ইয়েস স্যার। বাই দ্য ওয়ে, যশ সেদিনকে খুব ডিস্টার্ব ছিল। যেদিন তোমায় হসপিটালাইজ করতে হলো সেদিন আমি তো শুনেছিলাম তুমি তো ওদের বাড়িতেই থাকতে, এখন আর ওখানে থাকো না? না স্যার, আমি অন্য অ্যারেঞ্জমেন্ট করে নিয়েছি। আই সি। তুমি কি জানো যশের ওয়াইফ রোহিণী বোধহয় প্রেগনেন্ট? হ্যাঁ স্যার জানি। যশ আমাকে জিজ্ঞেস করছিল যে রোহিণী আমার কাছে এসে চেক আপ করিয়েছে কিনা, কিন্তু আমি তোকে দেখিনি। হয়তো আসবে এর মধ্যেই। হ্যাঁ আসবে হয়তো, আমিও তাই শুনেছি। মেয়েটা হাউস স্টাফশিপ সবে শেষ করলো, কেরিয়ারটা শুরুই করতে পারলো না, এখনই আটকে গেল। তাকে যদি সময় নিতে পারতো। স্যার সেটা পুরোপুরি ওদের ডিসিশন। হ্যাঁ তা তো বটেই। আসলে কি, যারা ডাক্তারি করতে আসে তাদের কাছে আমাদের একটু বেশি এক্সপেকটেশন থাকে, আর যখন সেটা ম্যাচ করে না তখন হয়তো কিছু কথা বলে ফেলি। এটা ওদের প্ল্যানিং যে ওরা কি করবে। আচ্ছা তুমি তাহলে এখন এসো, বাইরে অনেক ভিড় জমে গেছে, রোগী দেখতে হবে। হ্যাঁ স্যার আসি, এমনিতেই আপনার অনেকটা সময় নিয়ে নিয়েছি, আবার কাল আসবো। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ স্যার। ডাকো। আচ্ছা স্যার।
আঙ্কেল চা। থ্যাংক ইউ। দাও। আজ তোমাদের সঙ্গে আমার কিছু কথা আছে। জানি তুমি সকলের সামনে এটাই প্রুফ করতে চাইছো যে আমি খুনি। না না, আমি কিচ্ছু চাইছি না। আমার আর এই সংসার থেকে কিচ্ছু চাওয়ার নেই, কিচ্ছু পাওয়ার নেই। কি হয়েছে রে, একটু খুলে বলতো। শবনমের শরীর খারাপ ছিল, এখন ভালো আছে সেটা শুনেছি। আসলে কি হয়েছেটা কি? কিরে রোহিণী, তুই বলিসনি কাকুমণিকে কি হয়েছিল শবনমের? কাকামণি বাড়িতে ছিল না তাই বলতে পারিনি, তুই বলে দে। এই কথাগুলো বলতে তোর খেয়াল থাকবে না সেটাই তো স্বাভাবিক। আমারই ভুল হয়েছে তোকে এই কথাগুলো জিজ্ঞেস করা। কাকুমণি, শবনমের স্টমাকে পয়জন পাওয়া গেছে। পুরো ব্যাপারটা আমি জানি, কিন্তু তোর কাকা বাইরে গেছিলেন, সবে ফিরেছে তাই বলা হয়নি। কি আশ্চর্য! আমি যে ট্যুরে থাকি, একটা মেয়ে যদি শরীর খারাপ হয়ে মারা যায় সেই খবরটা আমাকে তোমরা দেবে না?